দেবা তার প্রিয় বন্ধু শেষকৃত্যে গিয়ে জানতে পারে তার বন্ধুর স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে মার্ডার করা হয়েছে। তাই দেবা তার প্রিয় বন্ধুর মার্ডারের রহস্য বের করতে গিয়ে সে পুরো একটা সিন্ডিকেটের মধ্যে ঢুকে পড়ে। সেখানে ধীরে ধীরে প্রকাশ পায় দেবার পিছনে এক বিশাল বড় স্মৃতি। কি ছিল সেই স্মৃতি তা না হয় এক্সপ্লেন দেখে জেনে নেওয়া যাক। কথা না বাড়িয়ে সুপারস্টার রজনীকান্তের মুভি এক্সপ্লেন শুরু করা যাক। গল্পের শুরুতে এক পুলিশ ইনফরমার থেকে আমরা জানতে পারি কিংপিন লজিস্টিক এর ব্যাপারে। এই কোম্পানিতে অনেকেই কুলি হিসেবে কাজ করে। প্রত্যেক কুলিকে নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্য দিয়ে চলতে হয়, কারণ এখানে গোল্ড থেকে শুরু করে অনেক দামি জিনিস স্মাগলিং হয়। সব থেকে বেশি স্মাগলিং হয় ঘড়ি, যেটার দাম তুলনামূলকভাবে অনেক বেশি। ইনফরমার আরো জানায় এই লজিস্টিকটি দেখাশোনা করে সাইমন নামের একজন। তার সম্পর্কে আর বেশি কিছু জানা যায়নি, তবে শুনেছি সে একজন কাস্টম অফিসার। তাছাড়া অন্য কোনো ব্যাপার স্যাপারও আছে। ইনফরমারকে তখন পুলিশ অফিসার বলে যে এসব আরো অনেক আগে থেকেই জানি। 8 বছর আগে এখানে একটি ইনফরমার ঢুকেছিল, তার থেকে কিছু কিছু শুনেছি, কিন্তু তাকে আর ট্রাস্ট বা বিশ্বাস করা যাচ্ছে না। ইনফরমার এবার দয়াল নামের একজনের কথা বলে। এই দয়াল পুরো লজিস্টিকটি দেখাশোনা করে, এমনকি কোনো ঝামেলা হলে সেই সবকিছু হ্যান্ডেল করে। মানুষ মারা যেন তার নিত্যদিনেরই পেশা। এসব বলে ইনফরমারটি জানায় আজ 1 বছর তার ফ্যামিলির মুখ দেখেনি, যদি এবার যেতে দিতেন। অফিসারটি বলে আচ্ছা ঠিক আছে। এটা শুনে ইনফরমার খুবই খুশি হয়। এরই মধ্যে দয়ালের কাছে খবর আসে এখানে একটি পুলিশ ইনফরমার আছে। দয়াল তখন সব কুলিকে তার সামনে ডাকে। 137 নম্বর কুলিকে তার সামনে ডাকে। 137 নম্বর কুলি হচ্ছে ইনফরমার। সে সামনে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। দয়াল কোনো কথা বলে না। ইনফরমারের ফ্যামিলিকে ফোন দিয়ে বলে তুই কি সবকিছু নিজের মুখে স্বীকার করবি নাকি তোর ফ্যামিলিকে মারবো। ইনফরমার বলে এটা আমার ফ্যামিলি নয়। দয়াল তখন ইনফরমারের ফ্যামিলিকে মারার নির্দেশ দেয়। তাই এবার ইনফরমার তার ফ্যামিলিকে বাঁচাতে মিনতি করে, তবে কোনো লাভ হয় না। দয়ালের লোকজন ইনফরমারের স্ত্রী এবং বাচ্চাকে হত্যা করে, যেটা ফোনেই শুনে ইনফরমার। শুনে রেগে যায় দয়ালের উপর। দয়াল তখন বলে এই যে আসল পুলিশের কারবার চলে এসেছে। এদিকে ইনফরমারের সামনে নিয়ে আসা হয় এক ক্রেন। দয়াল কন্টেনারের উপরে উঠে ইনফরমারকে ফাঁসি দেওয়ার নির্দেশ দেয়। তখন সবার সামনে ক্রেনের শিকল পেঁচিয়ে ফাঁসিতে ঝুলায় ইনফরমারকে, যা দেখে অন্য ইনফরমাররা ভয় পেয়ে যায়। দয়াল এবার অ্যানাউন্সমেন্ট করে জানায় এখানে পুলিশ ছদ্মবেশে অনেক ইনফরমার আছে, সবার মৃত্যুই এইভাবে হবে। আর যে ইনফরমারের খোঁজ দেবে সে পাবে 2 কোটি টাকা। সিন শিফট করে অন্য শহরে। সেখানে দেবার বাড়ি দেখানো হয়। সেখানে 3টি স্টুডেন্ট আসে থাকার জন্য। আর সেখানে দেবার মেনশনের ম্যানেজার জানিয়ে দেয় থাকার রুলসে থাকে সেখানে কোনো ড্রিঙ্কস করা যাবে না। আর একটি টেলিফোন দেখিয়ে বলে এই টেলিফোনে হাত দেওয়া যাবে না। আর এই টেলিফোনটি হচ্ছে তার বড় ভাইয়ের। সেদিন আবার দেবার বার্থডে ছিল, তাই যারা দেবার মেনশনে থাকে তারা ড্রিঙ্কস করার অনুমতি নেওয়ার জন্য দেবার কাছে যায়, কিন্তু ড্রিঙ্কস করার অনুমতি চাওয়ার সাহস পায় না, কারণ বড় ভাই ড্রিঙ্কস করা পছন্দ করে না। তবে দেবা এবার নিজেই অনুমতি দেয়। দেবা অনুমতি দেওয়ার পর সবাই নিচে গিয়ে আনন্দ উৎসব শুরু করে। এরই মধ্যে দেবাকে একজন জানায় তার প্রাণপ্রিয় বন্ধু রাজশেখর মারা গেছে। তারপর দেবা তার ম্যানেজারকে নিয়ে তার বন্ধু রাজশেখরের শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত হয়। দেবা রাজশেখরের শেষকৃত্যের অনুষ্ঠানে আসলে সেটা পছন্দ করে না রাজশেখরের মেয়ে প্রীতি। এমনকি দেবা যে ফুলটি দেয় সেটি প্রীতি ফেলে দেয়। সেটা দেখে কষ্ট পান দেবা। তবুও চলে যান না দেবা। সব কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সেখানে থেকে দেখেন। সেই সময় বাবাকে হারিয়ে ভেঙে পড়েন প্রীতি এবং তার বোন। সেই সময় একজনের কাছ থেকে দেবা শুনতে পায় এভাবে আরো কয়জনের প্রাণ যাবে তা কে জানে। ব্যাপারটা খটকা লাগে দেবার। তাই রাজশেখর লাস্ট কোথায় কাজ করেছে তার খবর নিতে যায়, কিন্তু সেখানে কোনো সঠিক তথ্য পায় না দেবা এরপর রাজশেখরের পোস্টমর্টম রিপোর্ট নেয়। সিন শিফট করে দেখানো হয় দয়ালকে। তাকে কেউ একজন ফোন করে বলে হুটহাট মার্ডার করা যাবে না, এতে বিপদ আসতে পারে। এদিকে প্রীতি তার বোনের ক্লাস ফি দিতে গিয়ে জানতে পারে ফি অন্য কেউ দিয়ে দিয়েছে। প্রীতি বুঝতে পারে ফি কে দিয়েছে, তাই দেবার কাছে এসে সে রাগ দেখায়। সে সময় দেবার ম্যানেজার জানায় টাকাটা আমি দিয়েছি, ওটা তোমার বাবার পাওনা টাকা। প্রীতি কোনো জায়গায় যাওয়ার জন্য বের হলে দেবা তার পিছু পিছু চলে যায়। প্রীতি তখন জিজ্ঞাসা করে আপনি কি সবসময় আমার পিছু নেবেন। দেবা জানায় হ্যাঁ। তারপর দেবা প্রীতিকে তার বাবার পোস্টমর্টম রিপোর্ট বের করতে বলে। প্রীতি তখন তার কাছে থাকা পোস্টমর্টম রিপোর্টটি বের করে দেয়। অন্যদিকে দেবা যেটা কালেক্ট করেছে সেটাও দেখায়। এরপর দেখা যায় দুটাই 2 রকমের। তাই দেবা প্রীতিকে বলে তোমার বাবা স্ট্রোক করে মারা যায়নি, তোমার বাবাকে মার্ডার করা হয়েছে, এবং যে মার্ডার করেছে সে তোমাদের উপরও হামলা করতে পারে। এখন তোমাদের ফ্যামিলিতে শুধু মেয়ে, তাই প্রোটেক্ট করার জন্য আমি তোমাদের পাশে আছি। তখন প্রীতি কিছুটা রাগান্বিত হয়ে বলে
তাহলে আপনি কি আমার বাবার হত্যাকারীকে এখন মারতে চাচ্ছেন? আপনি আমাদের জীবনকে কঠিন করে তুলতে যাবেন না, এতে আরো আমাদের বিপদ আসবে। আমাদেরকে আমাদেরটা বুঝতে দেন, আপনি পারলে চলে যান। দেবা তখন বলে ওঠে, হ্যাঁ, আমি রাজশেখরের হত্যাকারীর সাথে লড়াই করব, কারণ সে আমার প্রাণপ্রিয় বন্ধু ছিল। দেবা এবার ওই লোকটির কাছে গিয়ে বলল যে আর কত মৃত্যু দেখতে হবে। তার কাছে এসে দেবা রাজশেখরের মৃত্যুর ব্যাপারটা জানতে চাইলে লোকটি মাতাল অবস্থায় একটা জায়গায় নিয়ে যায় এবং একটি মেশিন দেখিয়ে বলে এটি রাজশেখরের স্বপ্ন ছিল। ওই জায়গায় রাজশেখর অনেক পার্টস পাতি সংগ্রহ করে মোবাইল ক্রিমিটার বানিয়েছিল। এই মোবাইল ক্রিমিটারের মাধ্যমে যে কোনো কিছু মুহূর্তের পাউডারে পরিণত করা যেত। 5 বছর আগে রাজশেখর তার এই স্বপ্নের প্রজেক্ট সরকারের সামনে উপস্থিত করে। সেখানে সে বলে এই মোবাইল ক্রিমিটারের মাধ্যমে যে কোনো মৃত জিনিসকে খুবই সহজে ভ্যানিশ করা যাবে, এতে পরিবেশ ঠিক থাকবে। কিন্তু সরকারি লোকজন জানায় এই মেশিনের অপব্যবহার করতে পারে অনেক লোকে, তাই সরকারি কর্মকর্তা এই প্রজেক্টে অ্যাপ্রুভাল দেয় না। লোকটি দেবাকে আরো জানায় সেই সময় সাইমন নামের এক সিন্ডিকেটের অনেক শত্রু বেড়ে যায়। এক রাতে সে 22 জনকে মেরে ফেলে। সেই লাশগুলো গুম করতে কাছের কেউ একজন রাজশেখরের মেশিনের কথা বলে। রাজশেখর তার মেশিনের পার্টসগুলো কিংপিন লজিস্টিকের মাধ্যমে নিয়ে এসেছিল। সেই ক্ষেত্রে তার মোবাইল ক্রিমিটর চেয়ার এর ব্যাপারে জানে রাজশেখরকে, তাই ডাকে সাইমন। সাইমনের কথা শুনে রাজশেখর রাজি হয় না। তখন সাইমন রাজশেখরের মেয়েদের ক্ষতি করার কথা বলে। রাজশেখর নিরুপায় হয়ে সাইমনের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর সাইমন তার শত্রুদের প্রতি রাতে মেরে ফেলে এবং রাজশেখর তার মেশিন দিয়ে লাশগুলো ভ্যানিশ করতে থাকে। এবং মাতাল লোকটি আরো জানায় যে রাজশেখরের লাশ ভ্যানিশ করার সময় তার মেয়ে তার সাথেই ছিল। অন্যদিকে দয়ালকে কেউ একজন বলে যে লাশগুলো এইভাবে ফেলে রাখা যাবে না, আগের মতন ডিসক্লোজ করতে হবে। এসব ভাবতে ভাবতে দয়ালের মনে পড়ে যায় রাজশেখরের মেয়ের কথা। রাজশেখরের লাশ ভ্যানিশ করার সময় তার মেয়েও তার সাথে উপস্থিত থাকতো। তাই দয়াল প্রীতিকে তুলে আনার নির্দেশ দেয়। এদিকে প্রীতি বুঝতে পারে যে সে বিপদে আছে এবং তাই সে তার বোনদের হোস্টেলে রেখে আসে। এবং কিছু সময় পর দয়ালের লোক প্রীতিকে খুঁজতে খুঁজতে সেই হোস্টেলের সামনে এসে পৌঁছায় এবং দেবা এটা আগে থেকে আন্দাজ করতে পেরে সেও হোস্টেলে এসে পৌঁছায়। এরপর দেবা সবাইকে মেরে প্রীতিকে সেভ করে। দেবা দয়ালের একটি লোককে ধরে জিজ্ঞেস করে যে তোদের কে পাঠিয়েছে বল। রাজশেখরের লাশ ভ্যানিশ করার জন্য প্রীতিকে প্রয়োজন, তাই দয়াল আমাদের পাঠিয়েছে। সেই দিনই দেবা প্রীতিকে নিয়ে দয়ালের কাছে চলে যায়। দেবা দয়ালকে জানায় যে রাজশেখরের সাথে মিলে আমি মেশিনটি বানিয়েছি, তাই প্রীতিকে বাদ দিয়ে তোমরা আমাকে নাও। সেই সময় সিন্ডিকেটের ভিতর থেকে একজন জানায় যে এটি পুলিশের ইনফরমারও হতে পারে, কারণ সে আগে থেকে হোস্টেলে উপস্থিত ছিল। দয়াল জানায় সে ইনফরমার কিং না, সেটা এখনই ধরা পড়বে। এই বলে একজনকে ফোন দেয়। সেই সময় দেবাকে একজন মারতে আসলে দেবা সেই লোকটিকে মেরে দয়ালকে জানায় তোমার দরকার হলো লাশ ডিসক্লোজ করা আর আমার দরকার হলো টাকা। রাজি থাকলে বলো, না হলে চলে যাব। দয়াল এবার দেবার প্রস্তাবে রাজি হয়। রাজি হওয়ার পর অমনি দয়াল একটি লাশ নিয়ে আসে ডিসক্লোজ করার জন্য। কিন্তু দেবা তো আর লাশ ডিসক্লোজ করতে জানে না। অন্যদিকে প্রীতি লাশ ডিসক্লোজ করা দেখেছে 2-3 বার, তাও 4-5 বছর আগে। অন্যদিকে দেবা প্রীতির সাহায্য নিয়ে লাশটি ডিসক্লোজ করে, যা দেখে দয়াল হাসতে থাকে। এইভাবে দয়াল প্রতিদিন লাশ নিয়ে আসতো আর দেবা লাশ ডিসক্লোজ করত। দেবার মধ্যে হঠাৎ একদিন প্রশ্ন জাগে যে এত লাশ কোথা থেকে আসে। আসলে সাইমনের অর্গান স্মাগলিং এর বিজনেস আছে। প্রতিদিন সেখান থেকে যে লাশ এক্সপোজ হয় সেটি দেবা ভ্যানিশ করে। হঠাৎ একদিন সিন্ডিকেটের ভিতরে খবর আসে যে ওই সিন্ডিকেটের ভিতরে একজন পুলিশের ইনফরমার আছে। এই খবর পাওয়ার পর সাইমন নিজে আসে পুলিশ ইনফরমারটিকে মারার জন্য। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটি হলো সেই পুলিশ ইনফরমারটি অন্য আর কেউ না, দয়াল নিজেই। সাইমন এটি জানার পর দয়ালকে মেরে ফেলে। সাইমন তারপর দয়ালের লাশটি দেবার কাছে দেয় ভ্যানিশ করার জন্য। দেবা লাশটি ভ্যানিশ করার সময় দেখে দয়াল এখনো মরেনি, সে এখনো জীবিত আছে। এরপর ঘটনা চলে যায় সাইমনের কাছে। সাইমন সন্দেহ করে দয়াল এখনো মরেনি, তাই দেবার কাছে কল করে দয়ালকে মেরে ফেলার নির্দেশ দেয়। কিন্তু দেবা দয়ালকে মারে না, তার কারণ হলো দয়াল অনেক ইমোশনাল কথা বলে দেবার কাছ থেকে রেহাই পায় এবং দেবা দয়ালের সাথে প্রীতিকে পাঠিয়ে দেয় তার সুরক্ষার জন্য। এরপর ঘটনা চলে যায় সাইমনের কাছে। সাইমনের কাছে দেবা এসে বলে দয়ালকে সে মেরে মাটি চাপা দিয়ে এসেছে। এরপর দেবা সাইমনকে দয়ালের পুরো ঘটনাটি খুলে বলে। কিন্তু দেবা জানতো না দয়াল আসলে একজন খারাপ মানুষ। কিন্তু সাইমনের কাছ থেকে সবকিছু শোনার পর দেবা বুঝতে পারলো দয়ালের সাথে প্রীতিকে পাঠিয়ে সে কত বড় ভুল করেছে।
এরপর দয়াল দেবাকে ফোন করে হুমকি দেয়, তার কথা না শুনলে সে প্রীতিকে মেরে ফেলবে। তারপর দেবা সাইমনের গ্যাংয়ে থেকে দয়ালের অসম্পূর্ণ মিশন সম্পূর্ণ করে। কিছুদিন পরে দেবা বুঝতে পারল সে দয়ালের কথা শুনে কত বড় ভুল করেছে। অন্যদিকে দয়াল জানে না যে আসলে দেবাকে অতীতে সে একজন কুলি ছিল। হঠাৎ একদিন সমস্ত কুলি এক মালিকের হয়ে কাজ করতে শুরু করে। আসলে কুলিরা জানতো না যে তারা কি কাজ করছে বা কি মাল বহন করছে। হঠাৎ একদিন সেখানে পুলিশের রেড পড়ে। রেড পড়ার পর তারা জানতে পারে যে তারা এতদিন ড্রাগসের কাজ করছে। তাদের মালিক অস্বীকার করে যে এইগুলোর সাথে তার কোনো সম্পর্ক নেই। তারপর সমস্ত কুলিদের পুলিশ ধরে নিয়ে যায় এবং তারা দীর্ঘদিন জেল খাটার পর জেল থেকে বেরিয়ে দেবা গিয়ে সেই মালিককে মেরে ফেলে এবং সবার প্রিয় হয়ে ওঠে। এবার ঘটনা চলে আসে বর্তমান সময়ে। এবার দেবা সিদ্ধান্ত নেয় যে প্রীতিকে দয়ালের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসবে। তারপর দেবা দয়ালের স্ত্রীকে কিডন্যাপ করে দয়ালকে হুমকি দেয়। তারপর দয়াল প্রীতিকে ছেড়ে দিতে বাধ্য হয়। এবার গল্পে এমন একটি মোড় আসে যেটা শুনলে দেবার সাথে সাথে আপনারাও অবাক হয়ে যাবেন। দেবার মেনশনের ম্যানেজার দেবাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিল। রাজশেখর মরার আগে দেবার মেনশনের ম্যানেজারকে বলে গিয়েছিল যে প্রীতি আসলে দেবারই মেয়ে। এটা জানার পরে দেবা অনেক ইমোশনাল হয়ে পড়ে। অতীতে দেবা যখন জেলে ছিল তখন তার প্রাণপ্রিয় বন্ধুর কাছে তার মেয়েকে রেখে গিয়েছিল, কিন্তু দেবা জানতো না যে এই প্রীতি তার সেই মেয়ে। ইতিমধ্যে দেবা মেনশনে থাকা অবস্থায় সাইমন সবকিছু জানতে পারে দেবাকে মারার জন্য লোক পাঠিয়ে দেয়। কিন্তু সাইমন জানতো না যে দেবার মেনশন হলো একটি মৃত্যু ফাঁদ। সাইমনের লোক দেবার মেনশনে প্রবেশ করার পর দেবা এবং তার অতীতের সেই বন্ধুরা সাইমনের লোকদের সবাইকে মেরে ফেলে। এর মধ্যে সাইমন আবার প্রীতিকে কিডন্যাপ করে নেয়। তারপর দেবা সাইমনের কাছে চলে যায়। আপনারা তো জানেন যে সাইমনের অর্গান স্মাগলিং এর ব্যবসা আছে। প্রীতিকে অর্গান ট্রান্সফারিং এর জন্য পাঠিয়ে দেয়। তখন দেবা এসে হাজির হয়। তখন দেবার সাথে সাইমনের মারামারি শুরু হয়। মারামারির শেষ পর্যায়ে দেবা সাইমনকে বলে যে 30 বছর আগে তোর বাপকে মেরেছি, এখন তোকেও মারবো। এই বলে ঘড়ির চেন গলায় পেঁচিয়ে তাকে মেরে ফেলে। মুভির শেষ প্রান্তে দেখা যায় যে সাইমনের ভাই দেবার সাথে হাত মিলায়। সাইমনের ভাই দেবাকে অফার করে যে তার পার্টনার হিসেবে কাজ করার জন্য, কিন্তু দেবা রাজি হয় একটাই শর্তে, ভালো কোনো কাজ হলে সে পার্টনার হিসেবে কাজ করতে পারবে। ইতিমধ্যে সাইমনের ভাই দেবার জন্য একটি গিফট নিয়ে আসে। দয়ালকে ধরে নিয়ে আসে দেবার গিফট হিসেবে। তখন দেবা দয়ালকে জ্যান্ত কবর দেয় এবং গল্পের শেষে দেখা যায় প্রীতি এবং তাদের বোনের সুরক্ষার জন্য বিদেশে পাঠিয়ে দেয় দেবা। কিন্তু প্রীতি জানতো না যে দেবাই তার আসল বাবা। হ্যালো গাইজ, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। এরকমের মুভি এক্সপ্লেনেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।